ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ৩ পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি। ওয়াশিংটনের কঠোর পরিণতির হুঁশিয়ারি তেহরানের। পুতিনের সঙ্গে আলোচনায় মস্কো যাচ্ছেন আরাকচি। The US administration holds sole and full responsibility for the consequences of its actions. ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বিগ্ন ঢাকা। আগামী সপ্তাহ থেকে ফিরতে শুরু করবেন আটকে পড়া বাংলাদেশিরা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত এবং আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবতা বিরোধী অপরাধের বিচারে ঐক্যবদ্ধ জাতি স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল, বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের সুযোগ হারাতে দেয়া যাবে না। শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র। ফখরুল মার্কিন প্রতিনিধি সাক্ষাৎ। অংশগ্রহণমূলক ভোটের আশা জাপানের। জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত। ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির শাপলা প্রতীক চাইলেন নেতারা। নির্বাচনে অনিয়মে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩ কমিশনের বিরুদ্ধে বিএনপির মামলা। সংস্কারে অনেক বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। ছাড় দেওয়ার আহ্বান কমিশনের। একজন স্বৈরাচারী হওয়ায় প্রধানমন্ত্রীর হাত পা বাঁধা ঠিক নয়, মন্তব্য সালাউদ্দিনের। এবং কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বাজেট অনুমোদন। দুর্বল প্রতিষ্ঠানের কারণে বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন অর্থ উপদেষ্টা। ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার। দু সপ্তাহ সময় নেয়ার দুদিন পরে ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। দেশটির ৩টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করেছেন ট্রাম্প। আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঙ্কার দিয়েছে ইরানও। ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে দেশটি। রোববার সকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিব, হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ বিভিন্ন এলাকা। ওয়াশিংটনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ইরান সংঘাতে শেষ পর্যন্ত সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাটির গভীরে থাকা ইরানের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র ফোর্দো স্থাপনায় ভারী বোমা ফেলা হয়েছে। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি তার। ইরানে মার্কিন হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ইরান এখনই শান্তির পথে না এলে ভবিষ্যতে আরো বড় হামলার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের ১ নম্বর সন্ত্রাসবাদীদের দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যে দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। ৩টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানায় খামেনি প্রশাসন। ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তাদের। বিকিরণ পর্যবেক্ষণ সংস্থাও পারমাণবিক স্থাপনার আশপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর আলামত পায়নি। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. মার্কিন হামলাকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। The US administration holds sole and full responsibility for the consequences of its actions. যুক্তরাষ্ট্র গুরুতর অপরাধ করেছে উল্লেখ করে ভবিষ্যতে এর গভীর প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিক ও সেনা এখন হামলার বৈধ লক্ষ্য বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
এরই মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেমে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় তারা। অন্যদিকে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, জারি করেছে উচ্চ সতর্কতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প সংঘাত আরও উস্কে দিয়েছেন বলে মনে করছেন মার্কিনরা। যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার বদলে উল্টো মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে যাওয়ায় অনেকেই হতাশ। কংগ্রেসের অনুমতি না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পর রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন সফল হয়েছে মার্কিন সেনাদের অভিযান। হুমকি দেন শান্তি প্রতিষ্ঠা না হলে আরও হামলার। ট্রাম্পের দেয়া ভাষণ গুরুত্ব সহকারে দেখেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় হতাশা প্রকাশ করেন অনেকেই। লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরের বাসিন্দারা বলেন হামলার মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আমি অবাক নই, বরং হতাশ, কারণ ট্রাম্পের মতে তিনি আমেরিকা ফার্স্ট পরিকল্পনায় ছিলেন। আমাদের সেনাদের এমন একটি যুদ্ধে পাঠানো আমার মতে অপ্রয়োজনীয়। আমার কাছে মনে হয় এটি পূর্ব নির্ধারিত ছিল। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি যা বলেছিলেন এটি তার বিপরীত। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকান নাগরিকদের পাশ কাটিয়ে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোমা হামলা ইরানে করেছেন, এটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা বাড়িয়ে দেবে। সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা দেখলাম তার উল্টো। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উচ্চ সতর্কাবস্থায় আছে। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনেও সরকারি ভবনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগ জানিয়ে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র শাহ আসিফ রহমান। আগামী সপ্তাহের শুরুতে দেশে ফিরবেন ইরানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দল। এরপর পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের পরিস্থিতি একটি ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে। যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় শঙ্কিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ট্রাম্পের এমন আচরণে অবাক নন তারা। বলছেন নিজেদের কর্তৃত্ব ফলাতে কখনোই কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না যুক্তরাষ্ট্র। যুদ্ধের তীব্রতা বাড়বে কিনা তা এখন ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে বলেও মনে করেন তারা। তবে বন্ধু রাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা না পেলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। ইসরায়েল ইরান চলমান সংঘাতে এবার আনুষ্ঠানিকভাবেই নিজেদের জড়িয়ে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নেয়ার পর দুদিনের মাথায় ইরানের 3 স্থাপনায় হামলার ঘটনায় খুলে গেছে অনেক ভয়াবহ সমীকরণের গতিপথ। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অপ্রত্যাশিত আচরণের ফলাফল হতে পারে ভয়াবহ। তবে অবাক হননি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে নিজেদের আধিপত্য ধরে রাখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এমন একাধিক ঘটনার কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে তৈরি হচ্ছিল বা তৈরি হয় সেটার সাথে খুব অসঙ্গতিপূর্ণ নয়। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য পৃথিবী জুড়ে
সেটা তারা কায়েম করতে চায়। হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েলের সমঝোতাকারী হিসেবে বৈধতা হারিয়েছে ওয়াশিংটন। জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হতে পারে ইরানের অপেক্ষাকৃত সহজ লক্ষ্য। বিশ্লেষকরা মনে করেন সে পথে হাঁটার আগে ইরানকেও পরবর্তী ঘটনা প্রবাহের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রায় 40,000 সেনা মোতায়েন করা রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, স্থল নৌ সবকিছু মিলিয়ে। সেইখানে যদি আক্রমণ করতে চায় ইরান, হয়তো সেটা তুলনামূলকভাবে সহজ টার্গেট হবে এবং সেই ক্ষেত্রে মার্কিন জনগোষ্ঠীর কাছে কিছুটা হলেও জনপ্রিয়তা হারাবে ট্রাম্প। কিন্তু এটা পাল্টাপাল্টি চলার জায়গাটাই কিন্তু ইরানকে অবশ্যই বিবেচনা করতে হবে। সামরিক নয়, মৌখিক নিন্দা আর কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ থাকতে পারে ইরানের মিত্রদের সহযোগিতা। তাই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। ইরানকে সমর্থন দিয়ে, ইরানকে মানে সাহায্যে সামরিক কোনো হবে বলে আমার মনে হয় না। তার মানে যেটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক বা একটা কূটনৈতিক চেষ্টা হয়তো হতে পারে। সহযোগী দেশগুলো আসলে কি ভূমিকা নেবে, কতটা তারা চাইবে যে না এখন ইরানের একটা সমঝোতায় আসা উচিত বা আলোচনায় বসা উচিত, নাকি তারা ইরানকে কিছুটা হলেও মদদ দেবে যে না ঠিক আছে তোমরা পাল্টা জায়গাটায় যাও। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান তো যেখানে আছে সেখানে টার্গেট গুলো চিহ্নিত, সেখানে যদি আবার আক্রমণ করে অথবা ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্যের ভিত্তিতে অন্যান্য যদি আক্রমণ করে, তাহলে অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলো খুব একটা ভূমিকা রাখতে পারবে। তবে আগামী 48 ঘন্টা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন বিশ্লেষকরা। তিনি এক ধরনের একটা প্রস্তুতি মানসিকভাবে। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারে ঐক্যবদ্ধ জাতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তিনি। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান ডক্টর ইউনূসের। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স ডের আয়োজনে কথা বলেন প্রধান উপদেষ্টা। The July Revolution represents our nation's united stand against the injustice ingrained within our social, economic, and political fabric. Indeed, this awakening has come at the tragic cost of thousands of lives, leaving thousands more wounded. Now, we, the living, bear the solemn duty to realize the hopes and aspirations of the martyrdom and the wounded, of the martyred and the wounded. Our debt to them is limitless. We have a long road ahead to fulfill the promises of the July uprising. The sole way to discharge this burden is to ensure justice for the heinous crimes against the humanity committed during the months of July and August of 2024. Today, the nation stands united in its determination to hold the perpetrators accountable. In pursuit of this goal, 2 international crimes tribunals have been established to investigate and prosecute the crimes against humanity that occurred in July-August 2024. These tribunals are functioning with full independence, impartiality, and in compliance with due process. সন্ধ্যার সময় আরো থাকছে। সাবেক এমপি শামীম ওসমানের 29 ব্যাংক হিসাব সহ স্থাবর সম্পদ জব্দ দুদকের। সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের 3 সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। পরে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডন বৈঠকের পর স্বস্তি ফিরেছে দেশের রাজনীতিতে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, আলোর পথে যাত্রায় দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে।
রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন ট্রেসিয়ান। পরে সংবাদ সম্মেলনে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। মতপার্থক্য থাকবেই, তবে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা নিয়ে কাজ চলছে। সেই মিটিং এর গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিং এর ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিকক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি। মতপার্থক্য থাকবে, যেই বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, নতুন উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে হাঁটতে হবে আলোর পথে। আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে না, পাল্টানো মানে ভালোর দিকে নিয়ে যেতে হবে। আমাদের কালচারাল কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি। জাতি গঠনে শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে বিএনপি কাজ করবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক শেষে এ কথা বলেন নেতারা। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর কিভাবে নির্যাতন করা হয়েছে, নেতাদের ফাঁসি, অফিস বন্ধ, আয়নাঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়া শিল্প, বাণিজ্য, ব্যবসায় কিভাবে দুদেশ একসঙ্গে কাজ করবে তা নিয়েও কথা হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শেখ হাসিনার সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম, নির্যাতন, নিপীড়ন চলেছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে, রিমান্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এইসব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন। মাননীয় অ্যাম্বাসেডর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এইসব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার টিমের সঙ্গে প্রথম বৈঠক করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের মানুষের জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি তাকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনে প্রতীক হিসেবে শাপলা চাওয়ার পাশাপাশি ভোটে জয়ের আশা প্রকাশ করেন নেতারা। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিপুল আশা নিয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশের প্রায় ৪ মাস পর রোববার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসেন দলটির নেতারা। প্রতীক হিসেবে শাপলা চেয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমাদের দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখবো আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয়। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আশা প্রকাশ করে বলেন, আগামীতে সরকার গঠন করবে এনসিপি। সংস্কার বা ঐক্যবাদ কমিশনের
400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যেভাবে 5 তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের শেষ দিনে নির্বাচন ভবনে রোববার দিনভর ভিড় করেন নতুন রাজনৈতিক দলের নেতারা। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 50টি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রকিব, হুদা এবং আওয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে অভিযোগ করেছে বিএনপি। সেই সঙ্গে 3 সিইসি নির্বাচন সংশ্লিষ্ট 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দলটি। এতে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং ইসি সচিবদের ভূমিকা খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই নির্দেশনার সপ্তাহখানেকের মধ্যেই বিতর্কিত 3 নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি দিল বিএনপি। রোববার সকাল 10টায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জমা দেয়। পরে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করে দলটি। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়, এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে দীর্ঘ আলোচনায় একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলোর নিজস্ব ফোরামে আলোচনার জন্য 2 দিন মুলতবি করা হয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠক। জুলাই মাসের মধ্যে ঐকমত্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে দ্বিতীয় দফার আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। বেলা 11:30টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল 5টায়। দীর্ঘ আলোচনায় কোনো বিষয়েই ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3 দল বাদে অন্যরা একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরামে আলোচনার জন্য 2 দিন বৈঠক মুলতবির কথা জানান তিনি। বিএনপি, এলডিপির একটি অংশ এবং এনডিএম, এই 3টি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয়েছে তারা অন্যান্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে বিবেচনা করতে চাচ্ছেন। সেগুলো আমরা যখন অন্যান্য বিষয় যেমন উচ্চকক্ষ কিংবা ধরুন এনসিসি গঠনের প্রশ্ন বা এনসিসির মতো কোনো প্রতিষ্ঠান গঠনের প্রশ্ন, তখন এগুলো আলোচিত হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বেশিরভাগের এক বক্তব্য থাকলেও সংবিধানের মূলনীতি নিয়ে 2 মেরুতে রাজনৈতিক দলগুলো। বামজোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে 72-এর সংবিধানের মূলনীতিকে বহাল রাখতে হবে। বাংলাদেশের গঠনকালে যে মৌলিক ঐক্য তৈরি হয়েছে তাকে রেখে আমাদের বাকি মূলনীতি বিবেচনা করতে হবে। রাষ্ট্র কোনো নাগরিককে তার ধর্মবিশ্বাসের জন্য তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কোনো বৈষম্য করতে পারে না। 72-এর সংবিধানে 72 সালে এটা সব দল একমত ছিলাম ওই জায়গায়। তবে বিএনপি, জামায়াত 5ম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফিরে যাওয়ার দাবি জানিয়েছে। 72-এর মূলনীতি নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপিও। একজন স্বৈরাচারী হয় প্রধানমন্ত্রীর হাত পা বাঁধা ঠিক নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির এখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। আমরা চাই 5ম সংশোধনীতে যেভাবে মূলনীতিটা উল্লেখ আছে, অর্থাৎ 5ম সংশোধনীর পূর্বের অবস্থা, সেই জায়গায় আমরা বহাল থাকতে চাই এবং সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে, সেখানে ধর্মনিরপেক্ষতা নাই, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত প্রথম ধাপে 45টি অধিবেশন শেষে চলতি মাসে 2 তারিখে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে আগামী 29 জুন। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের এটি প্রথম মামলা যার মূল বিচার শুরু হতে যাচ্ছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় 4 আসামি পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেবেন তারা। এর আগে সকালে গ্রেফতার 4 পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার পলাতক 4 আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই মামলায় পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। সাবেক এমপি শামীম ওসমানের 29 ব্যাংক হিসাব সহ স্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জাভেদের 3 সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সকল অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলব, সকল সন্ত্রাসের বিরুদ্ধে। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বিগত সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। অর্থ পাচারের অভিযোগে তার পরিবারের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এই আসামি তার সম্পদ বেহাতের চেষ্টা করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি সম্পদ জব্দ করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। রোববার সেই আবেদনে সাড়া দিয়ে প্রায় 13 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন সাবেক এমপি জনাব শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত জব্দ করেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাতে স্থিতির পরিমাণ প্রায় 13 কোটি টাকার মতো ছিল। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 3 সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 3 সন্তান তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এদিন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সন্তান সুপ্রিয় ভট্টাচার্যের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং 3 কোটি টাকার বেশি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। গতানুগতিক বাজেটের সমালোচনায় অর্থ উপদেষ্টা বললেন, পুরনো পথেই হাইওয়ে হয়। বিকেলে সচিবালয়ে বাজেট অনুমোদন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্বল প্রতিষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্মের উপর ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার। টাকা প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা। এবার সংসদ না থাকায় রোববার সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদেই অনুমোদন পেল বাজেট। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। অন্য যে কোনো সময়ের তুলনায় বাজেট ঘাটতি কম হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বর্তমান সরকার প্রায় $230 কোটি পাচ্ছে। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো, ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা চাপাতে চাই না। এবারের বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কালো টাকা সাদা করার সুযোগ। এটি আর থাকবে না বলে জানানো হয়। এ সময় সুইস ব্যাংকের টাকা কিভাবে গেল তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানান উপদেষ্টা। তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30% রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দেবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি না। এটা চিন্তার উদ্বেগ করে আর কি, সুইস ব্যাংক করে টাকা চলে আসবে। তবু কিন্তু আমরা দেখছি সিরিয়াসলি, আমরা ওইটা আলাপ করেছি, এসিসি দেখবে, ব্যাংক দেখবে এবং অন্য হিসেবে আমরা দেখছি। নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য। 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জনই চট্টগ্রাম বিভাগের, বাকি 2 জন ঢাকা ও রাজশাহী বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষায় কোভিড শনাক্ত করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার 5.80%।
খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে গল থেকে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ স্থানীয় সময় দুপুরে কলম্বো পৌঁছায় নাজমুল হোসেন শান্তর দল। 2025-27 আইসিসি টেস্ট চক্র ড্র দিয়ে শুরু করেছে বাংলাদেশ। কলম্বোতে দু দলের সামনেই আছে সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশের জন্য খুব একটা সুবিধার নয় ভেন্যু কলম্বো। 2017 সালে কলম্বোর পি সারা ওভাল গ্রাউন্ডে নিজেদের 100তম টেস্টে জয় পেয়েছিল মুশফিক মিরাজরা। এবারও তার পুনরাবৃত্তি করতে চাইবে টাইগার্স। কলম্বোতে আজ বিশ্রামেই আছে পুরো দল। সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য কাল থেকে অনুশীলন করার কথা রয়েছে দু দলেরই। অসুস্থতার জন্য প্রথম টেস্ট মিস করা মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় টেস্ট খেলার জন্য ফিট। কাল দলের সঙ্গে অনুশীলনও করবেন এই অলরাউন্ডার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল, বললেন প্রধান উপদেষ্টা। বিচার বিভাগের পৃথক সচিবালয়ে গুরুত্ব, সংস্কারের সুযোগ কাজে লাগানোর তাগিদ। এবং আগের 3 নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির মামলা। পুলিশ হেফাজতে সাবেক সিইসি কে এম নুরুল হুদা। ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির। শাপলা প্রতীক চাইলেন নেতারা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।